আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় প্রশাসন আসলে কার পক্ষে। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং মোহাম্মদ সেলিম উদ্দিন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও আমির, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় প্রশাসন আসলে কার পক্ষে। গতকাল আমরা জানি যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রশাসন নিরপেক্ষ নয়, এই অবস্থার মধ্যে আসলে নির্বাচন সম্ভব নয়, এরকম একটি কথা বলেছেন। রাজনৈতিক দলের একজন পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির পক্ষে প্রশাসন আছে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এনসিপির পক্ষে প্রশাসন আছে। জামায়াত ইসলামীও বিভিন্ন সময় কথা বলছে এবং অন্যান্য দলগুলো এই বিষয় নিয়ে কথা বলছে। একটি বিষয় সবাই যেটি বলছে যে সবার ক্ষেত্রে একই দেখছি যে আওয়ামী লীগ যারা পুনর্বাসন করতে চাচ্ছে সেটি সবাই বলছে যে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে। এই বিষয়ে সবাই একেবারে একমত। আমি শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাই যে আসলে কার পক্ষে প্রশাসন। জি, আপনাকে ধন্যবাদ। প্রশাসন কার পক্ষে যদি আমি একটু বিশ্লেষণ করি অল্প কথায়, গণঅভ্যুত্থানের পরে অনেক জায়গায় কম বেশি পরিবর্তন হয়েছে। তিনটি জায়গায় খুব একটা পরিবর্তন নামকেও আসতে বলা যায়, চোখে পড়ার মতো কোনো খুব একটা পরিবর্তন হয়নি। সেটি একটি হচ্ছে সিভিল প্রশাসন যেটা বলে, যেটা বাংলাদেশ পরিচালনা করে। শেখ হাসিনার আমলের বড় অংশটা এখনো পর্যন্ত সেক্রেটারিয়েট অর্থাৎ বাংলাদেশ কন্ট্রোল করছে। ইতিমধ্যে এমন অনেকের নাম আসছে, যা পত্র পত্রিকাতেও আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, যারা গণঅভ্যুত্থানকে ঠেকাতে গিয়ে এহেন কাজ নাই যা ফ্যাসিবাদের দোসর হিসাবে চিহ্নিত হওয়ার বাইরে থাকে। অনেক খুনি, লুটেরা এখনো পর্যন্ত শুধু যে প্রশাসনে আছে এমন না, তাদের বাড়ান্ত অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রেও তাদের যে অগ্রগতি সেটা চোখে পড়ার মতো। বাংলাদেশে যারা থাকেন, রাজনীতি করেন এবং প্রশাসনিক খোঁজ নেন, আমার মনে হয় আমার সঙ্গে খুব একটা বেশি দ্বিমত করবেন না। এই সরকারের পক্ষ থেকে খুব বেশি উদ্যোগ নেওয়া হয়নি। হয়তো এমন হতে পারে যে সুযোগই তারা পায় নাই, এমন অনেকে দাবি করছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আসেন পুলিশ প্রশাসন, যেটাকে আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে, দুই একটা জায়গায় এদিক ওদিকে হলেও বড়টা জায়গায় তাদের সঙ্গে আপোষ করা হয়েছে। তারা খুব ঢিমে তালে সরকারের নির্দেশনা কোনো কোনো ক্ষেত্রে মেনেছে, সব ক্ষেত্রে না। তৃতীয় যেটি হচ্ছে, যেটা আমাদের চোখের আড়ালে সবসময় থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের মিলিটারি প্রশাসন। চিফ অফ স্টাফ থেকে শুরু করে বিমান বাহিনী, অন্যান্য বাহিনীর যে সেট আপটা শেখ হাসিনা করেছে, তারই বড় অংশ, দু একটা জায়গায় এটি গতিক হতে পারে, বড় অংশটা এখনো আছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত একটি ভালো নির্বাচন করতে হলে, ওখানে নির্বাচন প্রসঙ্গ এসছে যে যিনি এই আলোচনাটা এনেছেন, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে টোটালটা ওলট পালটের যে সম্ভাবনা ছিল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই সুযোগটা আমরা হারিয়েছি। যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় বেরিয়ে এসেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার অবস্থায় এখন নাই। যেটি মানে অভ্যুত্থানকারীর রাজনৈতিক দল বা অন্যান্য শক্তিরা এই ফ্যাসিস্ট, খুনি, লুটেরাকে রাজনীতি থেকে আইনগত দিক থেকে নিষিদ্ধ করার যে প্রসঙ্গটি তা বিভিন্নভাবে আলোচিত হয়েছে, সেই জায়গাটায় সরকার স্পষ্ট করেই বলেছে যে এই জায়গাটা এখন ওই অবস্থায় নাই। তো এই সরকারের সব থেকে কাছের লোক হচ্ছে এই সরকারের, সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে এই সরকারকে, কিন্তু খুব কাছের এবং সরকার প্রধান হিসেবেও তিনি যাদেরকে উৎসাহিত করেছেন সেটি হচ্ছে শিক্ষার্থী এবং তাদের প্রতিনিধিও আছে সরকারে। শুধু এখন না, যিনি এই কথা বলছেন তিনিও কয়েকদিন আগে সরকারি প্রতিনিধি হিসেবে ছিলেন। জি, তো আমার কাছে মনে হয়েছে যে কথা বলার আগে একটু অবস্থানটা ভাবতে হবে, আমরা কি বলতে চাচ্ছি। সরকারের সমর্থক, সরকারের আদরের অংশ হিসাবে চিহ্নিত পারস্পরিক এত কাছাকাছি
বিএনপি সহ অন্যান্য কোনো রাজনৈতিক দল নাই এত কাছাকাছি। তো এত কাছাকাছি থাকার পরে অন্যদের দিকে চোখ দেখা দিয়ে নিজের দিকে আর সরকারের দিকে নজর দিলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো। ভালো নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনে গেলে রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় যাবে তখন অনেকগুলো জিনিসই এটা পরিবর্তন হবে, সে যে দলই ক্ষমতায় যাক না কেন। কিন্তু আমি একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কেয়ারটেকার ব্যবস্থা, অরাজনৈতিক ব্যবস্থায় রেখে এসব কথা আমার মনে হয় না খুব ভালো কিছু বয়ে আনবে। জি, মোহাম্মদ সেলিম উদ্দিন, আপনি এ বিষয়ে কি বলবেন? আসলে প্রশাসন কার পক্ষে? না, প্রশ্নটা খুবই সময় উপযোগী এবং ভাইটাল প্রশ্ন যে প্রশাসন কার পক্ষে। প্রশাসন কার পক্ষে হওয়া উচিত? আসলে প্রশাসন হওয়া উচিত এই মুহূর্তে নিউট্রাল, জনগণের পক্ষে, দেশের পক্ষে হওয়া উচিত। কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য, কোনো বিশেষ দলকে প্রশ্রয় দেওয়া, কোনো বিশেষ উদ্দেশ্যে প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করা, এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই নয়। তো দুর্ভাগ্য হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা আসলে প্রশাসনকে নিউট্রাল করার জন্য, সাবেক পতিত স্বৈরাচারের দূষরদেরকে সরাবার জন্য এবং নতুন করে যাচাই বাছাই করে লোক নিয়োগ দেওয়ার জন্য যে ধরনের উদ্যোগ, সেটা আমরা দৃশ্যমান দেখিনি। কিছু হয়তো হয়েছে এলোমেলোভাবে। এটা কি এই জন্য যে তারা যে সংস্কার করতে চাচ্ছেন সেই সংস্কার কমিশনের রিপোর্টের পর, ঐক্যমতের পরে তারা বাকায়দা জুড়ে সুরে শুরু করবেন এটা? না, এটা তারা বুঝে উঠতে পারতেছেন না যে তারা কী করতে হবে, বা তারা কোনো সময়ের অপেক্ষা করছেন কি আমরা জানি না। তবে এটা ঠিক যে প্রশাসন এখনও বলা যায় যে অনেকাংশেই আগের সরকারের এক্সটেনশনে, আগের প্রশাসনই এখনও ভূমিকা পালন করে। এক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় আছে? আসলে যে প্রশাসন যে নিরপেক্ষ করা যায়, রাজনৈতিক দল যারা আছেন, আপনারা যারা মাঠে কাজ করছেন, তাদের দায় তো একবারে এড়ানো যায় না। অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের পক্ষ থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, ভয়েস রেজ করতে হবে। আপনারা কি বলেছেন কখনো? আমরা বলছি, অবশ্যই সব রাজনৈতিক দলই বলছে, আরও বলা দরকার হলে বলতে হবে। জি, কিংবা এটার জন্য যেটা দরকার ছিল আসলে রাজনৈতিক দলগুলোর ইন্টার রিলেশন এবং আন্ডারস্ট্যান্ডিংটা যদি আরও ভালো হইতো তাহলে প্রশাসনে হয়তো বা আমরা গভর্নমেন্টকে আরও বেশি কথা শোনাতে পারতাম। যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে বিপ্লবোত্তর এক ধরনের হাফ ছাড়া ভাব বা একটু যার যার মতো করে চলার যে একটা মানসিকতা, এটাও একটা সুযোগ হিসেবে হয়তো প্রশাসন তার কাজে লাগাচ্ছে বা গভর্নমেন্টে যারা আছে তার কাজে লাগাচ্ছে। আমরা যদি যারা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার যারা আছি সবাই ঐক্যমতের ভিত্তিতে যদি কতগুলো সিদ্ধান্তে পৌঁছতে পারতাম এবং সরকারকে যদি আমরা সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতে পারতাম, হয়তোবা আরও কিছু ভালো হইতে পারত। তবে সময় শেষ হয়ে যায়নি, হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সামনে সময় আছে। এখনও গভর্নমেন্টকে উচিত হবে যে সাবেক সরকারের যেসব লোক রয়ে গেছে তাদেরকে চিহ্নিত করে সরিয়ে দেওয়া এবং একেবারেই নিউট্রাল লোকদেরকে দিয়ে প্রশাসন সাজানো। জি, বিএনপির পক্ষে কি ধরনের বার্তা থাকবে আসলে যে নিরপেক্ষ প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য আপনারা কি ধরনের বার্তা দিতে চান সরকারকে? যারা বাংলাদেশের প্রতিটি ব্যাংক, মানে রাষ্ট্রীয় ব্যাংক মানে আলাদা এমন না, প্রতিটি ব্যাংক, যেমন আমি একটা বলি, যেমন ইসলামী ব্যাংক, আমি নিজে জানি এটা একমাত্র ব্যাংক ছিল ইসলামী ব্যাংক যেটি যে কোনো ব্যাংকের থেকে প্রফিটের ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল, সলভেন্সির ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল, আস্থা বিশ্বাসের ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল। সেই ব্যাংকও এখন বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে ধার দেনা করে চলতে হচ্ছে। আমি এই ব্যাংকের এই জন্যই বললাম যে অন্যান্য বেসরকারি যে কোনো ব্যাংকের থেকে এই ব্যাংকটির অবস্থা ভালো ছিল। এটা কে করেছে, কারা করছে, সমস্ত সবাই জানি সমস্ত এই জিনিসগুলো, অর্থগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাচার করা হয়েছে। শেখ হাসিনা এবং রেহানা বা মুজিব পরিবারের মুখ্যকে সামনে এনে সালমান এফ রহমান থেকে শুরু করে যারাই ছিল, এস আলম, সবাই মিলেমিশে এই অর্থগুলো লোপাট করে। এখন আপনি যান একটা ব্যাংকে, আপনারই টাকা, আপনি একটু বিগ অ্যামাউন্ট হলেই আপনাকে বসে থাকতে হবে, আর না হলে পরের দিন যাওয়া লাগবে।
মানে যে ব্যাংকেই যাবেন, মানে এতটাই হতাশাজনক। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি আমাদের কোনো ব্যাংকের এই অবস্থা ছিল না। তাহলে পরে এই সরকার কি জানে না? আমাদের সম্মানিত উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা সাহেব, উনি তো অর্থনীতির ছাত্র, উনি তো এনজিওর মানুষ, এসব বিষয়গুলো ওনার নখদর্পণে থাকার কথা। তারপরেও কিন্তু অনেক চেষ্টা করে একটা জায়গায়, একেবারে হয় না তা না, একটা জায়গায় আসছে। কিন্তু এর জন্য যারা দায়ী তাদের যে মানে সরকারি হেফাজতের আইনের আওতায় আনার দরকার ছিল, অনেকেই এখন শুধু মানে তারা তো ওই আইনের আওতায় তো নেই, বরঞ্চ মানে আগের মতো ভাব ধরার একটা অবস্থায় আছে। যে এইখানে আমি এই ব্যাপারে একটু আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই। তাহলে আসলে তাদেরকে পুনর্বাসন করছে কারা? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো রাজনৈতিক সরকার ছাড়া, নেতৃত্ব ছাড়া মহল বিশেষের যে ঘটনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। যেমন শুধু ডক্টর ইউনূস না, এই মানে সরকারের যারা উপদেষ্টা একটা রাজনীতির লোক না, তার মানে তারা, আমি ছোট করছি না, তারা ক্ষেত্রে বিচক্ষণ। ডক্টর ইউনূসও বিচক্ষণ। এমনকি তার যতগুলো মামলা হয়েছিল, শেখ হাসিনার বিরোধিতা, রাজনৈতিক বিরোধিতা তো একটা ঘটনা ছিল, রাজনৈতিক বিরোধিতা কারণে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তার যে সাজা হয়েছে সেটা কোনো রাজনৈতিক কারণে হয় নাই। তার মানে আমি তাকে বলছি না যে কিছু বোঝেন না, কিছু জানেন না। একটা জায়গায় গিয়ে আপনার রাজনৈতিক সেই বিশ্বাস, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, অন্য যে কোনো পার্টি হতে পারে, তারা যে ঝুঁকিটা নিয়েছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, এই ঝুঁকি অন্য কেউ নেয় নাই। এরা ভালো করে মানুষগুলোকে চিনে, প্রশাসন চিনে, অর্থনীতি কারা ধ্বংস করছে চিনে, কোন সিদ্ধান্ত নিতে হবে এক মিনিটও তারা দ্বিধাদ্বন্দ্ব করবে না। রাজনীতি জানে তো যে এইভাবে যদি আবার ফ্যাসিজম পুনর্বাসিত হয় তাহলে দেশের জন্য কত ভয়ঙ্কর হতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে উদ্যোগটা, যেমন 90-এর গণঅভ্যুত্থানের পর 90 দিনের মধ্যেই জাস্টিস শাহাবুদ্দিন সাহেব একটা ইলেকশন করেছিলেন এবং উনি যতটা সুযোগ পাইছেন, কালা কানুন থেকে বাতিল করা থেকে শুরু করে সংবাদপত্রের ক্ষেত্র থেকে দলনীতি সব এসে কিন্তু অডিয়েন্সের মাধ্যমে তিনি বাতিল করেছিলেন একের সঙ্গে তাৎক্ষণিকভাবে। আমাদের আসিফ নজরুল সাহেব, উনি আইনের বেশ ক্ষমতাধর ব্যক্তি, খুব ভালো জানেন, কিন্তু আসার পরে তো অনেকগুলো কালাকানুন এখন বিদ্যমান। ডিজিটাল আইন আছে, 164 যে জিনিসগুলো আছে বাতিল করতে পারতেন। এগুলো সংবিধানে টাচ করে না, সংবিধানে মানে সংস্কারের দরকার নাই। তো অনেকগুলো আমরা করতে পারি নাই। এমনকি রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে তো তারা অনেক কথা বলতে পারে না। যে পরামর্শ আমি জানি বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এই সরকারকে দিয়েছে, যতদূর তারা নিজেদের মতো করে, তার যদি 30% না 20% এই সরকার মানত, তাহলে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটতো, এটা আমি মনে করি। এবার আমি মোহাম্মদ সেলিমউদ্দিনের কাছে জানতে চাচ্ছি যে আপনারা কি মনে করেন আসলে পুনর্বাসন কারা করছে? একই প্রশ্ন ছিল আমার। আসলে আমার কাছে মনে হয় যে এই সরকার প্রথমত প্রস্তুত ছিল না যে তারা এরকম একটা বিপ্লবের পর তারা যে দায়িত্ব পাবে। তারা থেকেও রাজনীতিবিদও ছিলেন না, এখনও না রাজনীতিবিদ না। ফলে আসলে তাদের কিছু প্রস্তুতিগত অভাব, তাদের কিছু নলেজের, এই দিক থেকে নলেজের অভাব, যে আসলে কারা কী ছিল ওখানে, তাদের যেভাবে স্টাডি করা দরকার ছিল, হোমওয়ার্ক করা দরকার ছিল। এক্ষেত্রে বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের সহযোগিতা নেওয়া দরকার ছিল। এই জায়গায় তারা কাজটা ভালো করতে পারেননি। হ্যাঁ, তারা তো ছিল আপনাদের সঙ্গে, তাদের কিন্তু কথা হচ্ছে, বিভিন্ন বৈঠক হচ্ছে। এটা করতে হবে তো তাদেরকে, আমরা তো পরামর্শ দিতে পারবো, পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে না তা না। তারা প্রচুর পরামর্শ পাচ্ছেন আমাদের কাছ থেকে, আমার মনে হয় বিএনপির কাছ থেকে পাচ্ছেন, জামাতের কাছ থেকে পাচ্ছেন, ওই যে ছাত্রদের নতুন দল তাদের কাছ থেকেও পাচ্ছেন, ছাত্রদের প্রতিনিধিত্ব সরকারে আছেই, তাই না? তো এই জায়গায় তাদের যে রোলটা, আমরা মনে করি এই রোলটা যথেষ্ট দুর্বল রোল। প্রথমে প্রশাসনকে স্বচ্ছ করা, নিরপেক্ষ করা,
এবং বিপ্লবের চিন্তাকে ধারণ করে এমন সচিব, এমন জয়েন্ট সেক্রেটারি, এমন উপসচিব, এমন ডিসি, এমন এসপি, এমন ডিআইজি, এই কমিশনার, এদেরকে যে প্রায়োরিটি দিয়ে আগে এটা 1 সপ্তাহ 10 দিনের একটা কাজ। আমার মনে এখন 8 মাস পার হয়ে গেছে। বিচারপতি লতিফুর রহমান সাহেব যখন কেয়ারটেকার চিফ হইলেন, ওই রাত্রি তিনি বেশ বড় ধরনের প্রশাসনের রদবদল করে ফেললেন। তিনি তো আগে জানতেন না যে তিনি চিফ হবেন। তো চিফ হওয়ার পরে এক রাত্রে তিনি মানে স্টাডি করে পরের দিনই অর্ডার দিয়ে দিলেন। তো এখানে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে আমার মনে হয় যদি তার প্রশাসনকে তিনি নিউট্রাল করতে না পারেন, নিরপেক্ষ করতে না পারেন, তাহলে এক জায়গায় তিনি নিজেই হোঁচট খাবেন। আজকে তাকে যারা স্লথ করে দিচ্ছে, গতি থামিয়ে দিচ্ছে, তারা তো তাদের দিক থেকে তারা সফল হয়ে যাচ্ছে। কারা থামিয়ে দিচ্ছে আসলে? ওই যে নিঃসন্দেহে আগের লোকেরাই এখানে বসে আছে বিভিন্নভাবে। লোক সিলেকশন এখানে আমি মনে করি না যে 100% ওনারা। তাহলে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি তো বাস্তবায়নের আসলে অনেক পিছিয়ে আছি আমরা। বাস্তব অনেক কিছু হচ্ছে, আবার অনেকখানি আমরা পিছিয়েও আছি। আরও অনেক কিছু করা সম্ভব। যেভাবে গোটা জাতি ওনাদেরকে সমর্থন দিয়েছে, সব পলিটিক্যাল পার্টি দিয়েছে, সেখানে ওনাদের আরও অ্যাডভান্স হয়ে এই জুলাই বিপ্লবের যারা অংশীদার তাদের সাথে আরও ইনক্লুসিভ বসে ওনারা সাজেশন নিতে পারতেন, নিজেরা গবেষণা করতে পারতেন। এগুলো কোনো ব্যাপার না, রাজনৈতিক মত কার কোনটা বুঝতে তো অসুবিধা হয় না। গভর্নমেন্ট এই ক্ষেত্রে আমি মনে করি এখনও 100% বা এখনও অনেক ক্ষেত্রেই তারা সফল হননি, হতে হবে তাদেরকে। এই প্রশাসন এইভাবে সাজানো, এই পাতানো প্রশাসন দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে এটা আরেকটা বড় নির্বাচনী জেনোসাইড হবে। এটা নির্বাচনের উপর একটা বড় নেগেটিভ প্রভাব পড়বে। এটা আমরা চাই না, এটা জাতি চায় না। সেই জন্য অবশ্যই প্রশাসনকে নিউট্রাল করতে হবে। এটা ওনারা কাজ করবেন আমরা আশা করি। আমরা এখনো আশাবাদী, আমরা আশাবাদী থাকতে চাই আর জি। সামনে আরো অনেক রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনেক আলোচনা হবে, এ বিষয়ে হয়তো ঐক্যমত্যেও পৌঁছবে নিশ্চয়ই। আরেকটি বিষয়, সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে জামায়াত ইসলামের আমিরের একটি দেখা হয়েছে, বৈঠক বলতে চাই না, সৌজন্য হয়তো সাক্ষাৎ হয়েছে। সেখানে আজকে তিনি বলেছেন যে রাজনীতি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচন কবে হবে সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি যেটি জানতে চাই, একটি বৈপরীত্য অবস্থান আমরা দেখেছি সম্প্রতি বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে। সেই জায়গা থেকে হঠাৎ করে যে যোগাযোগটি, সেটি কি আসলে দীর্ঘ সংলাপের সূচনা পর্ব বলতে পারি আমরা কি? প্রথম কথা বলি, কোনো বৈপরীত্য অবস্থা বিএনপির সঙ্গে জামাতের নাই। না, আমরা বক্তব্য যেটা শুনেছি, রাজনৈতিক বক্তব্য, বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল। তাদের একটা কর্মসূচি আছে, বিএনপির একটা কর্মসূচি আছে। তাদের একটা লক্ষ্য আছে, বিএনপির একটা লক্ষ্য আছে। জামাতের মতো করে আলোচনা করবে। তাই যেমন গণতান্ত্রিক আন্দোলন তাদের একটা ভূমিকা ছিল, সেই নিষ্পেষণের মধ্যে, আক্রমণের মধ্যে, জেল জুলুমের মধ্যে বিএনপিরও যে কোনো বেগম জিয়া জেল খাটছেন, তারেক সাহেব নির্বাসিত, কারোর ফাঁসি হচ্ছে, এর মধ্যেই যে পাশাপাশি আন্দোলন হয়েছে 4 দল 18 দল, তারপরে কিন্তু স্ব অবস্থান থেকে একই আন্দোলন করেছে। সেই জন্য মিডিয়া যে বৈপরীত্য শব্দটা ব্যবহার করছে, এই ক্ষেত্রে আমি ঠিক মিডিয়ার কথা আমি বলবো না, আমি সরাসরি নামও বলতে চাই না। আপনাদের দলের কেন্দ্রীয় পর্যায়ে বা জামায়াত ইসলামীর দুজন একেবারে সরাসরি 2 দলকে আক্রমণ করে কথা বলেছেন কিছুদিন আগেও। না, এটা বৈপরীত্য কোনো ঘটনা না। আমি আপনাকে বলে দিচ্ছি যে বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে। জামাত যদি বিএনপির রাজনীতি করে আর বিএনপি যদি জামাতের রাজনীতি করে, বরঞ্চ এটা বৈপরীত্য বলা যায়, আক্রমণের প্রশ্ন না। 2 নম্বর হচ্ছে, লন্ডনে তিনি বিএনপির নেত্রীর সঙ্গে, দেশ নেত্রীর সঙ্গে যে দেখা করেছেন, তিনি এটা স্পষ্ট করেই বলেছেন যে একজন সিনিয়র নেত্রীর সঙ্গে একজন নেতার, অর্থাৎ জামাতের প্রধান আমিরের সঙ্গে দেখা হতেই পারে। তিনি অসুস্থ, অবশ্যই দেখা হতে পারে, এটি অসুস্থ, তিনি এটা বলেছেন। এবং একসময় তো আমরা 4 দলে একসঙ্গে ছিলাম, 18 দলেও ছিলাম, গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, সব এখানে হতে পারে। তিনি যখন এতটুকু কথা বলেছেন, মিডিয়া সন্তুষ্ট না। তারা জানছে যে 2 জন প্রথম সারির নেতা বা নেত্রী একসঙ্গে বসলে আর কি কথা হয়নি, স্বাভাবিক। এটি মানুষের আগ্রহ জায়গা, মানুষের আগ্রহটাই মিডিয়া তুলে ধরতে চায়। হ্যাঁ, মিডিয়া এটা জানতে চাইছে। হয়তো সেই ক্ষেত্রে আমাদের দল থেকে কিছু বলা হয়নি, উনি একটা কথা বলেছেন।
যে কিছু কথা তো রাজনীতি হতেই পারে। আমি মনে করি দুইজন প্রধান রাজনৈতিক দলের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধানতম নেতৃত্ব বলবো, তাদের ভিতরে তো কিছু মানে চায়ের টেবিলে আলোচনা তো শুধু চা খাওয়া হবে না, কিছু না কিছু কথা তো হবেই, সেটা হতেই পারে। তবে আমার কাছে মনে হয়েছে যতক্ষণ পর্যন্ত দুইজন নেত্রী এবং নেতা তারা তাদের মতো করে না বলে, তখন ওর ভিতরে অন্যদের, বিশেষ করে যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, মন্তব্য না করাই ভালো। তবে আপনাদের দল থেকে কখনো কোনো ব্রিফ করা হয়নি? না, আজকে মাত্র জামায়াত। না, উনি মানে এখনো পুরোটা বলেননি, হয়তো বলবেন, হয়তো বিএনপি থেকে হয়তো বলা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা দুইজনের আলোচনা অবশ্যই গণতন্ত্রেও বাংলাদেশের সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি কিছু না কিছু আলোচনা তারা করেছেন এবং তারা পজিটিভ পলিটিক্সই করছেন সবসময়। আওয়ামী লীগের আক্রমণের মধ্যে থাকলেও বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের সপক্ষে এত নির্যাতনের পরেও কিন্তু এই তৎকালীন বিরোধী দল হিসাবে তারা কাজ করেছে। তো স্বাভাবিক কারণেই দুজন প্রধান নেতা যখন বসছেন, তখন ধরে নিতে পারেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে, মঙ্গল হবে, এই আলোচনাগুলোই তারা করেছে। জি, আমি মোহাম্মদ সলিমউদ্দিনের কাছে জানতে চেয়েছি, আসলে যেটি উনি বলছিলেন, এখানে কি আমরা কোনো রাজনীতিকে কি ঐক্যবদ্ধভাবে কাজ করার বা সামনে নির্বাচন আছে, সেইটি কোনো জোটের কোনো বিষয় কি মনে হয় আপনার কাছে? রাজনীতিতে তো ঐক্য থাকতেই হবে এবং ঐক্য আমাদের আছে। ঐক্য বলতে আমরা জাতীয় স্বার্থে, যেমন নির্বাচনের ব্যাপারে আমরা কি ঐক্যবদ্ধ না? বিএনপি নির্বাচন চায়, জামাত ইসলামীও চায়। কিভাবে করবে? এককভাবে করবে না আলাদাভাবে করবে? আপনারা এর মধ্যে আলাদাভাবে করার জন্য প্রার্থী, সেগুলো তো একটা এখন পর্যন্ত তো আমরা ইলেকশনে যার যার মতো করে কাজ করছি, তাই না? ইলেকশন আমরা করব, সবাই ইলেকশন করব, আলাদা করব বা আলাদা বলতে কি বাংলাদেশের মধ্যে থেকে আমরা করব, তাই না? বিএনপি তার ক্যান্ডিডেট দিবে, জামাত তার ক্যান্ডিডেট দিবে। আমি এটাই জানতে চাচ্ছি। রাজনৈতিক জোটের ব্যাপারে তো এখন পর্যন্ত রাজনৈতিক জোট আপাতত হচ্ছে না, এরকম কথা তো অলরেডি আসছে ফিল্ডে, যে রাজনৈতিক জোট হিসাবে কোনো কিছু হবে না। এটা তো জাতীয় সরকারের একটি কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেটাও তো বিএনপি বলেছে, এটা জামাতও বলেছে যে সবাই মিলে দেশ পরিচালনা করা। এগুলো সামনে আলোচনা হবে, দেখা যাক, সময় তো আছে এখনো। এই প্রশ্নগুলি মানুষ আমাদেরকে করছে, আমরা এই জন্য জানতে চাচ্ছি। যেটা বলেছেন বা দুদু ভাই যেটা সুন্দর করে বলেছেন, যে ধরেন একটু জামাতের জায়গা থেকে কিছু কথা বললো, বিএনপির জায়গা থেকে কথা বললো, এটাকে খুব বিরোধ হিসাবে না দেখিয়ে, রাজনীতিতে ভিন্নমত থাকবেই, একটা দলের মধ্যেও তো ভিন্নমত থাকে, সেখানে দুইটা দল দুইটা অবস্থান থেকে কথা বলবে, যারা আগামী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী, তারা যখন কথা বলবে তখন কথার মধ্যে কিছু যার যার ভিউ আলাদাভাবে প্রকাশ পাবে। এটাই তো রাজনীতির স্বাতন্ত্র্য। এটাকে বিরোধ না দেখিয়ে রাজনৈতিক সৌন্দর্য, তবে এটা ঠিক যে আমরা কেউ কাউকে এমনভাবে বলবো না যাতে করে পাবলিকলি মিসপারসেপশন ক্রিয়েট করে, এই ধরনের কিছু আমরা বলবো না, বা একে অন্যকে আমরা অযৌক্তিকভাবে বলবো না, যৌক্তিকভাবে আমরা অবশ্যই একে অন্যকে বলবো, কথা বলবো। এই বলার মধ্যে তো কোনো নেগেটিভ কিছু নাই। কিংবা আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বেগম জিয়ার সাথে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এর মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই। উনি অসুস্থ মানুষ, দীর্ঘদিন থেকে এখন চিকিৎসার জন্য নিজ ফ্যামিলির সাথে আছেন, তিনি ইউরোপ গেছেন, আসার পথে একটু দেখা করে আসছেন। এটার মধ্যে দেশের জন্য নেগেটিভ কোনো কিছুই নেই, টোটালটাই পজিটিভ। জি, দুই নেতার দেখা হওয়াটাই একটা পজিটিভ দিক। আর আলোচনা কি হয়েছে উনি আজকে পরিষ্কার করেছেন সাংবাদিক সম্মেলনে, আমরা অনেক কিছু আলোচনা করেছি, তবে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমাদের এরকম আলোচনা না। চায়ের টেবিলে বসলে যেভাবে অনেক কথা হয়, আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে দেশ নিয়ে, রাজনীতি। উনি বলেছেন রাজনীতি নিয়ে কথা হয়েছে, কিন্তু নির্বাচনের তারিখ বা কবে নির্বাচন হবে, উনি বলছেন স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আমরা কথা বলিনি। যা হয়েছে সেটা হলো মানে ওভারঅল আলোচনা হয়েছে। এই পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জামায়াতে ইসলামীর সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও আমির, ঢাকা মহানগরী উত্তর, মোহাম্মদ সেলিমউদ্দিন।
বিরতিতে যাবার আগে বেশ কিছু প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আজকে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক ছিল, সেখানে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু মতামত দেওয়া হয়েছে, আগেই জমা দেওয়া হয়েছে, কিছু সুপারিশমালা ছিল। এই সুনির্দিষ্ট মতামতগুলো আসলে কি একটু আমাদেরকে স্পেসিফিক করে জানাতে পারবেন? আমরা তো সরকারের কাছে এটা দিয়েছি, কথা বলেছে। অল ওভার আপনার এটা বলা যায় যে গণতন্ত্রের উত্তরণের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকল্পে একটি জাতীয় পরিস্থিতি, যেটাকে জাতীয় সংসদের নির্বাচন, এটি যত কম সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু একটি সংস্কার দরকার কম বেশি, সেটা সম্পূর্ণ করে। এখানে কিন্তু একটা কথা বলি যে বাংলাদেশে যারা সরকারকে সমর্থন করছে তারা কেউ কিন্তু সংস্কারের বাইরে না, সবাই কিন্তু সংস্কারের পক্ষে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি জাতীয় সংসদের নির্বাচন বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব, তত আমাদের বিপদ, যেগুলো চারিধার থেকে অদৃশ্য বিপদ হাসিনার, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, বাংলাদেশের 2-3 বছরেরও বেশি বাজেটের টাকা, মানে 3-4টা বছর বাজেট দেওয়া যেত এরকম টাকা শেখ হাসিনা তার পরিবার তার দলের কাছে আছে। তার খুব সাধারণ একটা কর্মীর কাছে যে টাকা এখনো পর্যন্ত আছে, তার একটা টাকাও সরকার, এই টাকা তো সরকারের টাকা, এই জনগণের টাকা, সরকারের মানে জনগণের টাকা, সে টাকাগুলো তারা এখনো পর্যন্ত আছে। এই টাকা বাংলাদেশকে বিপন্ন করতে পারে। এই বিভিন্ন জায়গায় দেখবেন গুন্ডা, বদমাইশ, লাফাঙ্গা, অস্ত্রধারী, সন্ত্রাসী, বাংলাদেশে 500 থেকে 5,000 টাকা দিলে অনেক কিছু ঘটানো সম্ভব। এদের রাজনীতি বলা হয়েছিল পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে, সেই না, সরকারের একটা উদ্যোগ আছে, কিন্তু উদ্যোগটা এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমরা শুনছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত প্রজ্ঞা, ব্যক্তিত্ব, তার যে আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো পরে দেশবাসী মনে করে যে এটা একটা সম্ভব। এটা বিএনপি না, সকল রাজনৈতিক দলও মনে করে, কিন্তু এখনো পর্যন্ত আনা সম্ভব হয় নাই। এটা একটা বিপদ। হাসিনা এমন কোনো কর্মী নাই তার যাকে কমপক্ষে 2টা অস্ত্রের মানে লাইসেন্স দেয় নাই, অবৈধ অস্ত্র না, সাধারণ একটা কর্মীর কাছেও অবৈধ আছে, ওই লাইসেন্সগুলো কিন্তু বাতিল করা হয় নাই। ওই অস্ত্র বাতিল করবে কে? সরকার করবে, সরকারের নির্দেশনা ডিসি করবে, ডিসি তো লাইসেন্স দেয়। তাহলে সেই লাইসেন্সগুলো বাতিল করা হচ্ছে না কেন? এটা সরকার বরঞ্চ বলতে পারে। আমি আপনার বিপদের কথাটা বলছি, যদি এইগুলো করা না হয়, এই দেখবেন খুচরা খাচরা ভাবে বিভিন্ন মিছিল করার চেষ্টা করছে, তাতে জনগণ যে প্রতিরোধ গড়ে তুলছে। এই যে ধানমন্ডিতে একটা উদ্যোগ আমরা দেখেছি, শেখ হাসিনা ওখানে বসে বসে উস্কানি দিচ্ছেন বাংলাদেশের বিশৃঙ্খলা, কারণ শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণ ঘটুক এই মহিলা তো চায় না। কারণ আছে, এ তো ফ্যাসিস্ট, খুনি, লুটেরা। তো বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশ গণতান্ত্রিক হোক, এটা তো সে কখনো, আমি ব্যক্তিগত মনে চায় না, এবং আমি তো সে চাবে, এটা আমার কাছে মনে, কারণ পারিবারিক ধারাতেই, পারিবারিকভাবেই তার পিতা, সে নিজে এবং আওয়ামী লীগের মানে যখনই সুযোগ পেয়েছে মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তখনই তারা বেলায় নিয়ে গেছে, তখনই ক্ষমতাকে আঁকড়িত হয়ে থাকতে চেয়েছে। এটা তো 3 টার্ম, শেখ মুজিবও 3.5 বছরের ভিতরে আজন্ম বাকশাল গঠন সব তার নিজের দলও বাতিল করছে। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে বর্তমান সরকারে অনেক হুঁশিয়ার হওয়ার দরকার, সজাগ হওয়ার দরকার, এবং তার তো হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার তো কারণই নাই, কারণ সকল রাজনৈতিক শক্তি আর রাজনৈতিক দলের মধ্যে সারা দেশবাসী সমর্থন আছে। সেই জন্য সে শক্ত কোনো পদক্ষেপ নিলে, যেটা মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এটা মানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগই নাই আমি মনে করি ব্যক্তিগতভাবে, তাহলে বাংলাদেশটা রক্ষা পেয়ে যাবে। জি, আমি আপনার কাছে আসতে চাই মোহাম্মদ সেলিমউদ্দিন, যে আজকে জামায়াতের আমির বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন, যেখানে বলেছেন নির্বাচনের আগে 3টি শর্ত তিনি দিয়েছেন, যে এই 3টি শর্ত পূরণ না হলে নির্বাচন করা সম্ভব নয়।
সেই শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে যে মৌলিক সংস্কারের কথা তিনি বলেছেন এবং গণহত্যাকারীদের দৃশ্যমান বিচারের কথা বলেছেন, আরেকটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বোধের কথা বলেছেন। এই জায়গা থেকে আপনি একটু ব্যাখ্যা করবেন যে আসলে আপনাদের সংস্কারের কোন যে এখানে আসার আগে আগের প্রশ্নে আমি একটা জিনিস খুব জাতীয় আমি মনে করি সবার সাথে রিলেটেড, এটা এই যে শুধু লাইসেন্সদারি অস্ত্রের কথা বললেন, অবৈধ অস্ত্রের যে চলাচলি আওয়ামী লীগ আমলে অবৈধ অস্ত্রকে যেভাবে জেনারেলাইজড করছিল এবং এরপরে এই গভর্নমেন্টের আমলেও অবৈধ অস্ত্র উদ্ধারের তো কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখলাম না। এই যে তারা একের পর একটা আন্দোলন করতেছে, এই অবৈধ অস্ত্রগুলো তাদের হাতে আছে, যে কোনো সময় তো যে কোনো দেশের যে কোনো নাগরিকের ক্ষতি হতে পারে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, যে ওনার অগ্রাধিকার কাজের মধ্যে একটা কাজ হওয়া দরকার অবৈধ অস্ত্র উদ্ধারের। যৌথ বাহিনীকে দায়িত্ব দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। শুধু কি একটা মাঝখানে এটা করলো সন্ত্রাসী ধরার নামে, তাও তো শুধু অস্ত্র না, সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরতে হবে, অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, জামিনে মুক্তি, এদেরকে ধরতে হবে, তো আবার আটকাইতে হবে, তো তারপরে জেল ভেঙে পালিয়ে যাওয়া কিছু আছে তাদেরকেও এখন আমরা জানি আপনার মাধ্যমে আমি গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা অনতিবিলম্বে এই অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসীদেরকে পাকড়াও করার ব্যবস্থা নেন, নাইলে জনজীবনে অস্বস্তি থেকেই যাবে, একটা রিস্ক থেকে যাবে। এবং এই যে মাঝে মাঝে তারা লাফালাফি করতেছে, এটা কারণ কি? এগুলো তো তাদের হাতে অস্ত্র আছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে প্রণোদনা পাচ্ছে। এদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আর আপনি যেটা বলেছেন ওটা তো আমির জামাত নিজেই খুব ক্লিয়ার করে বলেছেন, আপনাদের মিডিয়ার কর্মীরা সেখানে ছিল। তিনি বলেছেন যে সংস্কার যেটা আমরা 41 দফা দিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা মাত্র কনসাইজ করে কয়েকটা পয়েন্টে আমরা বলেছি যে এইগুলো সংস্কার করতে হবে। আজকে আরো ছোট করে দিয়েছেন, 3টি শর্তের কথা বলেছেন। 3টি শর্তের কথা বলেছেন। এগুলো তো সবাই একমত, আমরা কেউ তো দ্বিমত না। সংস্কারের ব্যাপারে তো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি না বলতেছে না। কেউ কেউ বলতেছে সংস্কারগুলো 2 মাসে করা সম্ভব, 3 মাসেও করা সম্ভব। আমরাও মনে করি খুব সিরিয়াস হইলে সংস্কারগুলো স্পিড আপ করা সম্ভব। এটা এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে নাই। এজন্য যেগুলো মৌলিক সংস্কার করতে হবে সেগুলো সবার ঐক্যমত নিয়ে দ্রুত করে ফেলা উচিত। এই ব্যাপারে আমি মনে করি যে সংস্কারে কোনো দেরি করা উচিত না। 2 নম্বর যেটা উনি বলেছেন যে বিচার তো 100% হয়তো এখানে ওনারা করে দিতে পারবেন না, ওনাদের তো এত টাইম নাই। কিন্তু দৃশ্যমান কিছু যারা মূল অপরাধী, যারা নির্দেশ দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, এরকম কিছু লোককে তো অন্তত বিচার শেষ করা যায়। আমরা তো কিছুই এখনো দেখতেছি না কি হচ্ছে আসলে। এই জন্য আমির জামাত যেটা বলেছেন সঙ্গতভাবে সঠিকই তিনি বলেছেন যে এগুলো করতে হবে। এবং দেশে এখন যে আমাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি দেখা যাচ্ছে, এটাও আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে দেশের স্বার্থে। দেশ তো সবার উপরে, দেশ যদি থাকে রাজনীতি থাকবে, রাজনীতি থাকলে মানুষের কল্যাণ হবে। দেশই যেখানে দুর্বল হয়ে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়ে যায়, এটা কখন হবে? যদি আমরা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ যদি করি। সেক্ষেত্রে তিনি যে কথাগুলো বলেছেন এটা রাইটলি বলেছেন এবং আমি মনে করি এটার সাথে দেশবাসী, রাজনৈতিক দল। আপনি একটা কথা বলছিলেন যে ঝুলিয়ে রেখেছে, একটি শব্দ বলেন, কারা আসলে সংস্কারটা ঝুলিয়ে রেখেছে? না, ঝুলিয়ে রেখেছে আমি বলি নাই, বলছি যে সংস্কারের কাজটা শেষ হচ্ছে না, যে বা একটু যে দেরি হচ্ছে। ঝুলিয়ে শব্দটা বলে থাকলেও আমি হয়তো মানে স্লিপ অফ টাং হইতে পারে, কিন্তু আমি ঝুলানো মানে কেউ ইচ্ছা করে রাখতেছে এটা মনে করি না। তবে কাজটা আরও স্মার্টলি, আরও স্পিডি করা দরকার। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও হোমওয়ার্ক করে, আরও ক্যাপাবল লোকদেরকে এখানে ইনক্লুড করে, রাষ্ট্রে তো লোকের অভাব নাই, প্রচুর লোক আছে, সবাইকে ইনক্লুড করে আরও কীভাবে স্পিড আপ করা যায়, দ্রুত সংস্কার শেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনের সময় উনি যেটা বলেছেন, তো 2টা টাইম উনি বলেছেন, সেই টাইম যেটাই হোক, ওইটাই হোক বা তার আগে হোক। কালকে আপনারা বলছিলেন যে রোজার আগে, তার মানে রোজার আগে হলে ফেব্রুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে। আমির জামাত বলেছিলেন যে প্রথম কথা বলেছিলেন যে ইউনূস সাহেব যে কথাটা বলেছেন তিনি যে তার কথা যেন রক্ষা করতে পারেন, এটা বলে আবার উনি সম্পূর্ণ কথাটা বলেছিলেন যে উনি যে জুন বলতেছেন, মানে আমি বুঝছি এটাই আরই, জুন তো হয়তো জুনের সময় হয়তো বৃষ্টি বাদল থাকতে পারে, তাহলে ইলেকশনটা কখন হইতে পারে। তিনি তখন একটা মতামতের মতো করে বলছিলেন যে এটা হয়তো ফেব্রুয়ারিতে হইতে পারে, রমজানের আগে হইতে পারে, এটাই তিনি বুঝিয়ে চেয়েছেন। কিন্তু এটা সংস্কার বাদ দিয়ে কিংবা বিচার বাদ দিয়ে এটা নয়। দুর্নীতির বিচার করতে হবে, হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং
এই সংস্কারটা কমপ্লিট করতে হবে। এটা আজকে উনি একেবারে ডেফিনেটলি আরও একেবারে স্পেসিফিক করে বলেছেন যে এগুলো করা ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আসলে সঠিক নির্বাচন হবে না। জি, শামসুজ্জামান দুদু, যেটি উনি বলছিলেন যে এই বিষয়গুলো সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আপনাদের অবস্থান কি আসলে? সেটি করতে কত সময় লাগতে পারে আসলে? নির্বাচন হয়ে যেতে পারত, 2টা নির্বাচন হয়ে যেতে পারত। এই ধরনের দৃষ্টান্ত আমার দেশে আছে। এই প্রথম কেয়ারটেকার না, 90-এর গণঅভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে একজন জাস্টিস, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে 90 দিনের ভিতরে নির্বাচন করে তিনি রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে আবার প্রেসিডেন্টের পদ থেকে নেমে প্রধান বিচারপতি হয়েছিলেন। এ ধরনের দৃষ্টান্ত আমাদের আছে। অর্থাৎ ভালো এবং খারাপ গত 54 বছরে, আমি আগে বা পরে যাচ্ছি না, আছে আমরা। কিন্তু আমি কি করব, অর্থাৎ সরকার কি করবে, আমি একটু আগে বলেছি সকল রাজনৈতিক দল তার সঙ্গে আছে। তখনও সংস্কারের প্রশ্ন উঠছিল, তখনও কিছু সংস্কার করা হয়েছিল, মানে 90, যেটা 91 ইলেকশন কথা বলছে। এমনকি 111-এর পরেও সংস্কারের প্রশ্ন উঠছিল, সেখানেও কিছু কিছু কাজ হয়েছিল। এখন সরকার কিভাবে কোন নেকে এবং তার কি মানসিকতায়, মানে কোন দিকে যাবেন, সেটা তাকে আগে আমরা বিবেচনায় ঠিক করতে হবে। যেমন একটু আগে আমরা আলোচনা করলাম না, বৈধ অবৈধ অস্ত্র আমার সমগ্র বাংলাদেশের অর্থ নিয়ে চলে গেল। আমরা কার্যকর ভূমিকাটা এখন, হ্যাঁ বিদেশ থেকে টাকা নিয়ে আনা কত দিন, তো অস্ত্র তো ভিতরেই আছে। কার কাছে অস্ত্র? বৈধ যে অস্ত্রটা, বৈধ এই কারণে বলছি যে শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এই টাইপের একেবারে সাধারণ কর্মীকে হাতেও তারা লিখিত দিছে। এটা তো তারা পাওয়ার যোগ্য না। এটা একটা নীতিমালা আছে যে তার সামাজিক স্ট্যাটাস, তার অবস্থা, তারপরে অনেক তদন্তর পরে সে অস্ত্রটা পায়। আর অবৈধ অস্ত্র ছাত্রলীগের হাতে আছে, অবৈধ যুবলীগের হাতে আছে, স্বেচ্ছাসেবক লীগের হাতে আছে। এই লীগের বাইরে আবার গুন্ডা বাহিনী আছে তাদের হাতে। এগুলো সব অবৈধ অস্ত্র। কয়টা অস্ত্র উদ্ধার করছে? ঠিক আমার কাছে মনে হচ্ছে যে আপনি ভালো কিছু করবেন, এই যে ডেভিল হান্ট নাকি একটা প্রোগ্রাম করলো, কয়জন ধরছেন? কয়জন? নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হচ্ছে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানে কারা ছাত্রলীগ করে? আরে পুলিশ না জানলেও আপনি বিরোধী দলকে জিজ্ঞেস করেন, সে সব নাম ঠাম, বাপের নাম, গোষ্ঠীর নাম, বাড়ির সব ঠিকানা দিয়ে দেবে। কারণ এই সন্ত্রাসী লীগ, আমি সন্ত্রাসী লীগের এমন কোন ছাত্র সংগঠনের উপর আক্রমণ করে নাই, খুন করে নাই, নির্যাতন করে নাই এই 16 বছরে। কিন্তু তারা তো এখন মাঠে নেই। এখন মাঠে যে সংঘাতগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা তো যারা আছে তাদের মধ্যে আমরা পত্রিকায় আমরা হেডলাইন দেখি যে মাঠে আছে, নেই এই কথা বলার কোনো কারণ নাই, অন্য চেহারায় আছে। তারা কি কোনটার মধ্যে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, বা আবার সেই পুরাতন কথাই আসি, তারা কি কোনো জায়গায় ঢুকছে, অনুপ্রবেশ করছে? পুনর্বাসনের কথা না, তাদের চেষ্টা উদ্যোগ থাকতে পারে। কিন্তু আমার জানা মতে কোন সংগঠনকে এই দোষারোপ করাটা ঠিক না। ক্রিমিনালকে না ধরে প্রশাসন, পুলিশ, মিলিটারি বা বিজিপি, এদের তো সরকারের নির্দেশনা থাকতে হবে। ক্রিমিনাল তো ক্রিমিনালই। এমন কোনো ছাত্র সংগঠন বা এমন কোনো রাজনৈতিক দলের নেতাদের দেখান তো যে ক্রিমিনালকে ধরা পড়ে তারা তার ডিপেন্ড করছে না, সেরকম আমার দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বহিষ্কার শুধু না, যে তার আশ্রয় আইনের আওতায় যাবে। এই নির্দেশনার পরও আমার দলের পক্ষ থেকে বলছে, অন্য দলে তারা সিদ্ধান্ত নিয়েছে, একটা তো ধরে নাই। কিন্তু প্রথম আলো বিভিন্ন পত্রিকাতে লেখা বলা, এই যেমন আপনি বললেন যে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। তারা এসে আপনাকে দাঁড়িয়ে পড়তে পারে যে আমি এখন বিএনপি, আমি এখন জামাত, আমি এখন শিবির, আমি ছাত্রদল, দাঁড়িয়ে পড়তে পারে। তো সেটা তো মেম্বারশিপ কি এত সহজ? বিএনপি এখন মেম্বারশিপের ড্রাইভ দিচ্ছে, নবায়নের কথা বলেছে, নতুন সদস্যের কথা না, যারা আছে তাদেরকে নবায়ন করার জন্য। কেন বললাম? নতুন সদস্য সংগ্রহ করতে পারতাম।
সদস্য সংঘের ভিতরে ঢুকবে, এই জন্য নিষেধ করা হয়েছে। তো সেই জন্য আমি মনে করি যে সরকারের উদ্যোগটা, আমি প্রথম থেকে বলে আসছি, এই 8 মাস ধরে বলে আসছে, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া বাংলাদেশের যে একটা সুযোগ তৈরি হয়েছে, যে সুযোগটা, যেমন এই যে ওরা আমাদেরকে কি বাই রোডে কিছু নিয়ে যেতে দেবে না, পার্শ্ববর্তী দেশটা। হ্যাঁ, সব থেকে খারাপ এই সুতা, আমি যেটা শুনলাম, যারা ওই ইন্ডিয়া থেকে আমাদের আসতো, আর আমাদের ভালো সুতাটাও এই দেশে ব্যবহার হতো না, একটু দাম বেশি, খারাপ সুতাটা এসে না। তো এই যে বন্ধ করে দিয়েছে সরকারের সিদ্ধান্ত, বিজেপি শুরু করে কোনো রকম কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এটা বিরোধিতা করে না, খেয়াল করে দেখবেন একটা বিবৃতি দেয় নাই। অর্থাৎ এই যে সিদ্ধান্ত সরকারের, এটা অভিনন্দিত। তো এটা জেনে বুঝেই তো তারা করছে। তাহলে অন্যান্য রাজনৈতিক ক্ষেত্র, ভাই আমার তো আনুষ্ঠানিক সবসময় বৈঠক করতে এমন হতো না, সব রাজনৈতিক দলের সঙ্গে তো তাৎক্ষণিক যোগাযোগ তো থাকলে অনেক ব্যাপারে ক্লিয়ার হয়ে যাব আমরা। সেই জন্য আমার কাছে মনে হয় সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। অবশ্যই আলোচনা, এখন আমার কাছে মনে হয় যে সরকার যত কঠিন উদ্যোগে নিক না কেন, রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে। জি, আমি এবার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় একেবারে শেষে একটি বিষয় আমি জানতে চাই যে আজকে 15 বছর পরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটি কূটনৈতিক সম্পর্ক নতুন করে স্থাপনের একটি সুযোগ আছে বলা হচ্ছে। আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। একটি বিষয় এবার এই সফরে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই, যে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার কথা বলা হচ্ছে, যে $4.5 বিলিয়ন মার্কিন ডলার। এই পাওনা আদায়ের ব্যাপারে জামায়াত ইসলামের বক্তব্য কি আসলে? আপনারা কি সেই পাওনাটা চান পাকিস্তানের কাছ থেকে? না, পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা থাকলে প্রথমে গভর্নমেন্ট সেটা আলোচনা করবে। গভর্নমেন্টের দায়িত্ব হলো সেটা আদায় করা। বাংলাদেশের যে কোনো স্বার্থ, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে জামাত ইসলামী আপোষহীন। বাংলাদেশের স্বার্থ অবশ্যই বাংলাদেশকে রক্ষা করতে হবে, আদায় করতে হবে। সেটা সরকার টু সরকারের দায়িত্ব হলো, আমাদের গভর্নমেন্ট তাদের সাথে আলাপ করবে। যেহেতু আজকে মিটিং হয়েছে, আমার ধারণা আমাদের গভর্নমেন্ট তাদেরকে সেটা প্লেস করেছেন। যদি না করে থাকেন তাহলে সেটা করবেন সামনে, কারণ এটা তো সরকারেরই দায়িত্ব, তাই না? জামাত ইসলামী বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আপোষহীন। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, বাংলাদেশকে তার সঠিক মর্যাদায় রেখে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক চাই। আরেকটি প্রশ্ন যেটি হচ্ছে যে পাকিস্তান তার ক্ষমা চাইবে কিনা, এরকম একটি, আপনারা কি মনে করেন পাকিস্তানে কি আসলে ক্ষমা চাওয়া উচিত কিনা? পাকিস্তান ক্ষমা চাইবে কিনা এটা পাকিস্তানকে ডিসিশন নিতে হবে, সেটা তো অবশ্যই। কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করছেন আপনারা, তাদের তো ক্ষেত্রে একটি স্পষ্ট অবস্থান আমরা আশা করি। না, সেটা আশা করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো পাকিস্তান ক্ষমা যদি চায়, যে কোনো যদি কেউ ক্ষমা চাইতে পারে, সেটা তো কোনো সমস্যা নেই। পাকিস্তান ক্ষমা চাইবে কিনা এটা পাকিস্তানকে জিজ্ঞেস করবেন আপনারা, যে আপনারা যে আপনাদের ফরেন রিপোর্টার যারা আছে তারা কি জিজ্ঞেস করবে যে নিশ্চয়ই সেই প্রশ্নটি উঠবে, পাকিস্তানের বিষয়টা করবেন। হ্যাঁ, পাকিস্তানকেই জিজ্ঞেস করেন যে তারা তাদের সেই সময়ের অপরাধের জন্য তারা কি অনুতপ্ত কিনা এবং তারা ক্ষমা চাইবে কিনা। আমরা জোর করে দাবি করি কাউকে ক্ষমা আদায় করা, আর কেউ নিজে থেকে তার ভুল বুঝে যদি ক্ষমা চায়, সেটাই তো বেশি ভালো। সেক্ষেত্রে সাংবাদিকরা আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন। এই প্রশ্নটি অনেক বছর ধরেই করা হচ্ছে, নিশ্চয়ই আজকেও সেই প্রশ্নটি হয়তো করা হবে বা ইতার সফরে করা হবে। আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই, খুব সংক্ষেপে একটু বলবেন যে একই প্রশ্ন, যে বাংলাদেশ কি আসলে পাকিস্তানের কাছে তার পাওনা চাইবে? কড়াই গন্ডাই সে যে কথাটা বলল, এটা আমাদের সম্পদ, তার কাছে আমানত হিসাবে আছে। কড়াই গন্ডে এখনো পর্যন্ত দেয় নাই, এটাই তো একটা অপরাধ। পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা, বন্ধুত্ব সমতা ভিত্তিতে মর্যাদার সঙ্গে হতে হবে, যেটা আমরা ভারতের ক্ষেত্রেও বলি, অন্যান্য নিকট প্রতিবেশীদের ক্ষেত্রেও বলি। পাকিস্তানিদের সঙ্গে না হওয়া তো কোনো বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নাই, সেটা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র। একসময় হয়তো তাদের সঙ্গে এই ভূখণ্ড ছিল, কিন্তু আমরা এখন স্বাধীন রাষ্ট্র। সেই হিসাবে সমতার ভিত্তিতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা মনে করি সার্কভুক্ত দেশ হিসাবে পাকিস্তানকে আমাদের দরকার, নেপালকে আমাদের দরকার, শ্রীলঙ্কাকে আমাদের দরকার। কারণ বৃহৎ প্রতিবেশী হিসাবে আমাদের কৌশলগত রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাকিস্তান। এটা যেমন সঠিক, পাকিস্তানকেও সেটা বুঝতে হবে।
তারা যদি ঘাটতেরামি, যেটা বাংলা ভাষায় আমরা বলি, ঘাটতেরামি করলে তো রাজনীতি এগোবে না। সেটা যেমন আমাদের সঙ্গে 71 সালে যে পরিস্থিতি তারা করেছে, যে অন্যায় করেছে। হ্যাঁ, শেখ মুজিব রক্তের দাগ শুকানোর আগে ভুট্টোকে দাওয়াত দিয়ে ঢাকা শহরে এনে বুকে জড়িয়ে ধরেছেন। এটা শেখ মুজিবের দায়িত্ব ছিল সেই সময়, তাকে আমন্ত্রণের আগে সবকিছু বুকে জড়িয়ে ধরার আগে এই খুনিকে তার কাছ থেকে আমাদের সব আদায় করে নেওয়া, সেটি তিনি করেন নাই। বরঞ্চ তাকে এই খুনি, মানে পাকিস্তানি কর্তৃপক্ষকে বিপদগামী করা, পাকিস্তানকে ভয়ঙ্কর রূপ দেওয়া এবং পার্লামেন্টকে অকার্য করার খুনি হচ্ছে একজনই, সে হচ্ছে ভুট্টো, জেটে ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো। তাকে নিয়ে স্মৃতিসৌধে গিয়েছিল শেখ মুজিব, এরকম বিক্ষোভ হয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে তার সঙ্গে, শুধু তার সঙ্গে না, যে কোনো দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হতে পারে, আত্মমর্যাদার সঙ্গে বন্ধুত্ব। আর পাকিস্তানের যে পাওনাগুলো আছে সেটি আমাদের নেতৃত্বের চৌখোশ নেতৃত্ব দেখাতে হবে। অর্থাৎ বলার জন্য বললাম এটা না, আবার তাদের মানে ক্ষমা চাওয়া, যেটা সেও বলেছে, মানে মিনিমাম জেন্টলম্যানশিপ থাকলে, ভদ্রতা থাকলে, এটা তো প্রথম দর্শনে সে এসে সরি করতে পারে, ক্ষমা চেতে পারে। এমন তো না অপরাধ বাঙালিরা করে নাই, এ দেশবাসী করে নাই। রাজনীতিক বিভিন্ন ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের উপরে তারা যে নির্যাতন করেছে, খুন করেছে, মানে নির্মমতা দেখেছে, যদি সত্যিকারে মানবতার ছিটে ফোটাও তাদের মধ্যে থাকে, তাদের উচিত হচ্ছে ক্ষমা চাওয়া, আমি মনে করি। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।